আজিমা আলউদ্দিন আপু, থ্যাংক ইউ। আচ্ছা, কতদিনের ক্লাসটি কি আপনারা করেছিলেন বা একটু দেখার সময় হয়েছিল কিনা? ওকে, তাহলে আজকে নার্ভাস সিস্টেম পার্ট 2 ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমার অ্যানাটমি লাস্ট ক্লাস। হ্যাঁ, কারণ হিস্টোলজি হয়ে গেছে, আর শুধু এমব্রায়োলজি বাকি আছে। এমব্রায়োলজি রাফা আপু জানাবেন। হ্যাঁ, আপু যদি ফ্রি থাকেন, বা আপু যদি ফ্রি থাকেন তাহলে আপু নেবেন, না হলে হয়তো অন্য কেউ নেবে। তবে আপু যদি নেয় তাহলে আপনারা অনেক লাকি হবেন। ঠিক আছে, হইলে আমাদের অ্যানাটমি শেষ হয়ে যাবে। আর যারা রেসিডেন্সি এক্সাম দিবেন তাদের তো আসলে 2 দিন পরে রেসিডেন্সি এক্সাম। সো চলেন আমরা খুব বেশি ইয়া না করি। আশা করি আমার শেয়ার পিডিএফটা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, আমরা একটু গ্রুপে দিয়ে দিই, সবাই জয়েন করে নিক। আচ্ছা, আমরা 11টা 1 থেকে শুরু করব।
লাকি আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তাহলে আমরা 11:05 বাজে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গতদিন আমরা নার্ভাস সিস্টেম পড়েছিলাম, তাই না? তাহলে নার্ভাস সিস্টেমের দুইটা অংশ আমরা পড়েছিলাম। আমরা একটু পড়ার জিনিসগুলো বের করে ফেলি। ঠিক আছে, আমার শেয়ার পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো পড়ানো হয়েছিল, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো হলো, আমরা গতদিন যতটুকু পড়েছিলাম ওইখান থেকে একটু আপনারা প্রশ্নের অ্যান্সার দিবেন। সেটা হলো হাইপার অ্যাকুইসিস কখন হয়, কোন নার্ভ ইনজুরি হলে হাইপার অ্যাকুইসিস হয়, এটা হলো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানান। হাইপার অ্যাকুইসিস কখন হয়? 2 নম্বর প্রশ্ন হলো প্রতিদিন আমাদের যে সিএসএফ তৈরি হয়, কতটুকু করে সিএসএফ তৈরি হয় প্রতিদিন? আচ্ছা, সিএসএফ পড়ছিলাম, সিএসএফ এর পাথওয়ে পড়ছিলাম, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট পড়ছিলাম। হুম, তারপর একটা জুলাই 2021-এর এসবি একটা জিজ্ঞেস করি, সেটা হলো এই যে পেইন টাচ কোল্ড, হ্যাঁ, পেইন টাচ কোল্ড, এই সেন্সেশনটা কোন ফাইবার আমাদের ব্রেনে নিয়ে যায়? আপনি কি আছেন? কোশ্চেনে অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করেন, ভুল হোক ঠিক হোক। হ্যাঁ, এটা আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। ওকে, আজিমে আলাউদ্দিন বলছে, আপু বলছে ভেস্টিবুলো কক্লিয়ার না, এটা হলো হাইপার অ্যাকুইসিস, মানে কানে বেশি শুনবে। হ্যাঁ, আমরা দেখেন কতদিন এই যে পড়ছিলাম ফেসিয়াল নার্ভে, যখন আমরা কোর্স পড়ছিলাম, হ্যাঁ দেখেন ছবিটা আশা করি দেখতে পাচ্ছেন। ফেসিয়াল নার্ভের কোর্স পড়েছিলাম, এই যে ফেসিয়াল নার্ভের কোর্সে, সমস্যা নাই। এই যে এখন এই যে বলছিলাম যে নার্ভ টু স্টেপিডি আছে, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, এই স্টেপিস বোনসটাকে টান টান দিয়ে রাখে। এই নার্ভ টু স্টেপিডিস প্যারালাইসিস হলে স্টেপিডিস মাসেলটা প্যারালাইসিস হয়ে যায়। তখন যেটা হয় যে হাড্ডিটা একটুতেই কাঁপে এবং শব্দ হয়। হ্যাঁ, এবং এই ধরনের পেশেন্টদের যদি আপনি কানের কাছে দুইটা চুল নিয়ে এরকম আঙ্গুল দিয়ে ঘষেন, সেই সাউন্ডও তারা শুনতে পায়। বুঝতে পারছি? ঠিক আছে, আর প্রতিদিন সিএসএ প্রোডাকশন হয় হলো 150 ml। আচ্ছা, তাহলে চলেন আজকে আমরা পড়া শুরু করে দিই। ওকে, ব্রাউন সিকোয়েড আমরা পড়ছিলাম, আশা করি ব্রাউন সিকোয়েডটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন হলো এই যে ব্রেন। হ্যাঁ, আজকে আমরা এটা দিয়ে পড়া শুরু করব। তাহলে ব্রেনের এই যে দেখেন, প্রথমে আমরা হলো ব্রেনের লোব গুলো একটু দেখি, তাই না? তাহলে এটা হলো আপনার বাইরের দিকে, হ্যাঁ, এক্সটার্নাল যেটা আছে এটা। হ্যাঁ, তারপরে এটা হলো আপনার মিডিয়াল সারফেস। হ্যাঁ, এটা মিডিয়াল সারফেস দেখা যাচ্ছে। আর এটা হলো আপনার ইনফিরিয়র সারফেস, তাই না? তাহলে একটা হলো ল্যাটারাল ভিউ, একটা হলো মিডিয়াল ভিউ, আর একটা হলো ইনফিরিয়র ভিউ। আচ্ছা, তাহলে ল্যাটারাল ভিউ কি কি আছে দেখেন, প্রথমে আমরা লোবগুলো ভাগ করা শিখি। এই যে দেখেন, এটা হলো আপনার ল্যাটারাল সার্কাস। ওকে, তাই না? তাহলে এটা হলো আপনার, এই যে এটা হলো ল্যাটারাল সার্কাস। ল্যাটারাল সার্কাস আরেকটু এক্সটেন্ড করে দেন। আর এইখানে দেখেন, এইখানে দুইটা সার্কাস আছে। হ্যাঁ, এটা হলো আপনার, এটা প্যারাইটাল লোব, এটা হলো অক্সিপিটাল লোব। তাহলে প্যারাইটো অক্সিপিটাল সার্কাস, আর এটা হলো প্রি অক্সিপিটাল সার্কাস। এখানে যদি একটা ইমাজিনারি লাইন টানেন, তাহলে এটা হলো আপনার অক্সিপিটাল লোব। আচ্ছা, আর এটা হলো আপনার সেন্ট্রাল সার্কাস। সেন্ট্রাল সার্কাস ল্যাটারাল সার্কাসের যেখানে মিট হয়, তার পিছনে এটা হলো আপনার প্যারাইটাল লোব, সামনে হলো ফ্রন্টাল লোব, আর ল্যাটারাল সার্কাসের নিচে হলো আপনার টেম্পোরাল লোব। ল্যাটারাল সার্কাসটা এই পর্যন্ত থাকে, এরপর একটা ইমাজিনারি লাইন দিয়ে এটা এক্সটেন্ড করে এটা জোড়া লাগিয়ে দিতে হয়। তাহলে এই হলো আপনার ব্রেনের লোবের, লোব যেগুলো আছে এই ভাগগুলো আপনি শিখলেন। এক। 2 নাম্বার হলো ল্যাটারাল সার্কাস যদি এরকম স্প্লিট করা হয়, তাহলে যেটা দেখা যায় সেটা হলো ইনসুলা। হ্যাঁ, ইনসুলা, ইনসুলার গ্লায়োমা হয়। হ্যাঁ, এই যে এটা ইনসুলা, ল্যাটারাল সার্কাস থেকে সরাইছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি থাকে, অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি এখানে থাকে, এবং এখানে টেরিয়নে যদি আঘাত পায় তাহলে এই আর্টারি ছিঁড়ে গিয়ে এক্সট্রাডুরাল হেমাটোমা হয়। এটা একটা এসবিআর ছিল জানুয়ারি 2021-এ। আচ্ছা, তাহলে এটা হলো সেন্ট্রাল সার্কাস। সেন্ট্রাল সার্কাসের সামনে এই যে দেখেন, সেন্ট্রাল সার্কাসের সামনে এটা কি, এই যে
এরিয়া 4। হ্যাঁ, এরিয়া 4, বা এটাকে বলতেছে, এই জায়গাটাকে বলতেছে হলো, এগুলো বলতেছে হলো জাইরাস, আর গর্তগুলোকে বলছে সালকাস। তাহলে ফোল্ডিং কেন হয়? ফোল্ডিং হয় যদি বেশি সারফেস এরিয়া কভার করতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনাদের মনে হয় এরিয়া 4 ওই যে সেলস অফ বিটস, ডিসেন্ডিং কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কিন্তু এখানে শুনে। তাহলে সামনে মোটর, পিছনে হলো 1 2 3, এটা হলো আপনার সেন্সরি। একটু পরে আমরা পড়বো ব্রডব্যান্ড এরিয়া। ওকে, তাহলে এখানে প্যারাইটাল লোবে কিছু সালকাস আছে। এখানে দেখেন এই যে সুপেরিয়র, মিডিল, ইনফেরিয়র, হ্যাঁ, এগুলো হলো জাইরাস, আর দুইটা সালকাস। এরকম অক্সিপিটাল লোবে আছে, অক্সিপিটাল লোবে আমাদের ভিজুয়াল এরিয়া থাকে, এইখানে আমাদের মেমোরি থাকে, হ্যাঁ, অ্যামাগডালা থাকে। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো আমরা পড়বো। এরপর আসি মিডিয়াল সারফেসটা যদি দেখি, এগুলো সবই আপনাদের পড়া, জাস্ট খালি একটু আপনাদের রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যেগুলো পড়া আছে জাস্ট একটু রিক্যাপ করা। এই ছবিটা একটু মনে হয় ঝলসে গেছে, তাই না? এরকম মনে হচ্ছে, তাই না? তাহলে এইটা হলো আপনার কর্পাস ক্যালোসাম। গতদিন বলেছিলাম যে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে যে কানেকশন, এটা হলো কর্পাস ক্যালোসাম। ওকে, এটা হলো আপনার ল্যাটারাল ভেন্ট্রিকল, এই জায়গাটা হলো থার্ড ভেন্ট্রিকল, এটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল, এটা হলো আপনার সেরেবেলাম, এটা হলো আপনার পন্স, হ্যাঁ, এটা হলো আপনার মিড ব্রেন, এই যে জায়গাটুকু, হ্যাঁ, এই যে এটা সহ, এটা হলো সহ হইলো, এটা হলো মিড ব্রেন, এটা হলো পন্স, এটা হলো মেডুলা অবলঙ্গাটা, এই যে এটা মেডুলা অবলঙ্গাটা, এটা হলো পিটুইটারি ফসা, এটা পিটুইটারি গ্ল্যান্ড, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা পোস্টেরিয়র পিটুইটারি, এটা হলো স্ফেনয়েড এয়ার সাইনাস, স্ফেনের বনের উপর পিটুইটারি ফসাতে বসে থাকে, আমরা এদিক দিয়ে নাক দিয়ে এদিক দিয়ে ব্রেন টিউমার অপারেশন করি। আচ্ছা, এটা হলো ফ্রন্টাল এয়ার সাইনাস, এটা হলো ফ্রন্টাল লোব। তারপরে এই যে মার্জিনাল সালকাস, এখানে একটা জিনিস আছে। আর মিডিয়াল এসে আর কি দেখবেন, ও আচ্ছা, এই জিনিসটা হলো আপনার এই যে যেগুলো হলো করয়েড প্লেক্সাস, হ্যাঁ, এগুলো করয়েড প্লেক্সাস, আর এটা হলো ইন্টারথ্যালামিক অ্যাডেশন। হ্যাঁ, এই জিনিস হলো ইন্টারথ্যালামিক অ্যাডেশন। ওকে, আচ্ছা, এই জায়গাতে থ্যালামাস থাকে, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এগুলো। ওকে, এরপরে আসেন ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস যদি আপনারা দেখতে চান, তাহলে ওই যে যেটা বলছিলাম যে ওই যে বলছে অলফ্যাক্টরি বাল্ব, এই যে এরকম এইভাবে অলফ্যাক্টরি বাল্ব থাকে, এখান থেকে কিন্তু নাকের উপরে অনেকগুলো এরকম করে ফাইবার বের হয়, হ্যাঁ, নাকের রুফ অফ দা নোজ দিয়ে। হুম? আচ্ছা, তাহলে অলফ্যাক্টরি বাল্ব এটা হলো কি? এটা হলো অপটিক নার্ভ, এই যে এটা অপটিক নার্ভ, এটা অপটিক কাজমেট, অপটিক ট্রাক্ট। আচ্ছা, এরপরে এই ইনফিরিয়র সারফেসের আসলে উম, দুইটা পার্ট থাকে, হ্যাঁ, ইনফিরিয়র সারফেসের দুইটা পার্ট থাকে। যখন আমরা আর্টারি সাপ্লাই পড়বো তখন এটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা হলো আপনার টেন্টোরিয়াল পার্ট, হ্যাঁ, আর একটা হলো অরবিটাল পার্ট। তাহলে অরবিটের উপরে যেটা থাকে, এই যে যে অংশটুকু, হ্যাঁ, জাস্ট চোখের উপরে, হ্যাঁ, অরবিটের উপরে থাকে, এই যে যে অংশটুকু বলতেছে হলো, এই যে এই অংশটুকু বলতেছে হলো অরবিটাল পার্ট। বুঝতে পারছেন? এই যে দেখেন, এটা আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, চোখ থাকে এখানে, হ্যাঁ, চোখের উপরে যে অংশটুকু থাকে এটা হলো অরবিটাল পার্ট। এই যে এই পর্যন্ত অরবিটাল পার্ট। আচ্ছা, অরবিটাল পার্ট, আর এটা হলো টেন্টের উপর বসে থাকে, এই জন্য এটার নাম হলো টেন্টোরিয়াল পার্ট। ওকে, তাহলে অরবিটাল পার্ট, টেন্টোরিয়াল পার্ট, এটা যখন আমরা আর্টারি সাপ্লাই করবো তখন এটা খুবই লাগবে। এটা দেখেন, এই যে হলো আপনার মিড ব্রেন, হ্যাঁ, এই যে দেখেন এটা কি বলতেছে, রেড নিউক্লিয়াস, মনে আছে? তাহলে সুপিরিয়র কলিকুলাস বরাবর এই কাটটা নিছে, এই জায়গার মিড ব্রেনের। তাহলে সুপিরিয়র কলিকুলাস লেভেলে কোন নার্ভ থাকে কমেন্ট করে জানান সবাই। এই যে এটা হলো মিড ব্রেন। আচ্ছা, এই দুটো হলো ম্যামিলারি বডি। ওকে, এগুলো হলো যে টেম্পোরাল, টেম্পোরালে যে দেখেন ইনফিও টেম্পোরাল জাইলাস সালকাস। আচ্ছা, তাহলে এইটা আবার এই দুই ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, এটা দুই ভাগে ভাগ করা হয়, এই অরবিটাল পার্টটাকে দুই ভাগে ভাগ করা হয়, আর টেন্টোরিয়াল পার্টটাকে এই যে সামনের দিকে পিছনের দিকে এভাবে দুই ভাগে ভাগ করে আসলে আর্টারি সাপ্লাইটা বোঝানোর জন্য, হ্যাঁ, আর্টারি সাপ্লাইটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। আমরা একটু পরেই পড়বো, একটু সুন্দর ছবি আছে দেখবো। আচ্ছা, এরপরে যে টপিকসটা আমাদের পড়তে হবে, জাস্ট এটা আমরা ব্রেনের যে অ্যানাটমি আছে এটা এবিসিডি আমরা জানলাম, যেগুলো আপনাদের আগেই জানা ছিল, এগুলো জাস্ট আমরা একটু রিক্যাপ করলাম। তাহলে এখন এখানে আছে হলো ব্রেনে দেখেন এগুলোকে বলতেছে হলো ব্রডম্যান এরিয়া। এগুলো কি? এগুলো হলো ব্রডম্যান এরিয়া, হ্যাঁ, কিছু এরিয়া থাকে, এগুলোকে বলতেছে হলো ব্রডম্যান এরিয়া, এবং এই এরিয়াগুলোর নাম্বার আছে, সেগুলাতে লেশন হলে কি হয়, সেগুলোর কাজ কি, এগুলা সুন্দর করে একটা ছক দেওয়া আছে। ইম্পর্টেন্ট হইলো আপনার এই যে এরিয়া 4 সেন্ট্রাল সার্কাসের সামনে থেকে এরিয়া 4, এটা হলো মোটর এরিয়া, সেন্ট্রাল সার্কাসের পিছনে 1 2 3 এটা হলো সেন্সরি এরিয়া। ওকে, তারপরে মোটর স্পেস এরিয়া,
ধরেন যে মোটর স্পেস এরিয়া মানে কি, মানে আপনি যে কথা বলেন না, কথা বলতে কিন্তু দেখা যায় যে কথা আপনি মুখ দিয়েও কিছু বলেন আবার কিছু এক্সপ্রেশনও করেন, তাই না? কথা না বলেও কিন্তু অনেক কিছু বোঝানো যায়, তাই না? তাহলে মোটর অ্যাফেসিয়া মানে হলো সে সবকিছু বুঝাইতে চাচ্ছে যে যে ভাত এনে দাও, পানি খাবো, এই যে সে কিন্তু সে হাত মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, কথাটা বলতে পারতেছে না। হ্যাঁ, তাহলে যদি আপনার ব্রকাস যে মোটর স্পেস এরিয়া আছে এইখানে যদি ইনজুরি হয়, এরিয়া 44 এরিয়া 45, তাহলে এই সমস্যাটা হবে। তারপরে কি আছে, তারপর দেখেন এই যে ভিজুয়াল এরিয়া 17 18 19, হ্যাঁ, যদি মাথার পিছনে বাড়ি খায়, অক্সিপিটাল লোবে কোনো টিউমার হয়, তখন কিন্তু সে আর দেখতে পারবে না। হ্যাঁ, আস্তে আস্তে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হবে। আর 17 18 19, তারপরে এখানে আছে অডিটরি এরিয়া। অডিটরি এরিয়া হলো 22। কি হবে, সেটা হবে হলো অডিটরি অ্যাগনোসিয়া হবে। অ্যাগনোসিয়া মানে শুনতে পারবে না, এগুলো সবই ছকে দেওয়া আছে। হ্যাঁ, এটাকে বলতেছে অডিটো সাইকিক এরিয়া। হ্যাঁ, এই যে 22 নাম্বার এরিয়াটা অডিটো সাইকিক এরিয়া। আচ্ছা, তাহলে এটা একটা এরিয়া। আর একটা আছে অডিটো সেন্সরি এরিয়া। হ্যাঁ, 41 42 এখানে দেওয়া, এই যে এইটা হলো আপনার, এই যে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা হলো অডিটো সাইকিক এরিয়া 41 42। তাহলে এটা হলো 22, এটা হলো 41 42। তাহলে এটা হলো অডিটরি সেন্সরি, এটা হলো অডিটরি সাইকিক। এটাতে কি হবে, এটা হলো কানেই শুনতে পারবে না। হ্যাঁ, যদি আপনার এখানে সমস্যা হয়। আর 22 সমস্যা হলে কি হবে, অডিটো সেন্সরিতে হলো ইম্পেয়ার্ড হিয়ারিং, মানে শুনবে কিন্তু একটু কম বেশি হবে। আর এটাতে হলো আপনার একদমই শুনতে পারবে না। হ্যাঁ, একদোশিয়া হবে। ওকে, এই জিনিসগুলাই সুন্দর করে এই যে দেওয়া আছে, যে এরিয়াগুলো বললাম শুধু ওগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে বলবেন। 4 44 45, হ্যাঁ, এগুলো হইলে কি হবে, যে অ্যাফাসিয়া হবে, মোটর অ্যাফাসিয়া মানে কথা বলতে পারবে না। হ্যাঁ, তারপর হলো যে 17 18 19 এগুলা। তারপরে ভিজুয়াল এরিয়া এগুলো আমরা বলে দিব, এই যে অডিটো সেন্সরি অডিটো সাইকিক এরিয়া। আচ্ছা, এরপরে দেখেন হলো আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেন। হ্যাঁ, আপনারা জানেন যে ব্রেনের আর্টারি সাপ্লাই হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, আর হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র এবং মিডল যে সেরেব্রাল আর্টারি আছে, এটা হলো মিডল, এটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। হ্যাঁ, আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেটা আছে, এটা হলো আপনার দুই ভার্টিব্রাল আর্টারি মিলে বেজিলার আর্টারি হয়, ওই বেজিলার আর্টারি থেকে এটা তৈরি হয়। হ্যাঁ, এই আর্টারি সাপ্লাই পড়ার আগে চলেন আমরা একটু সার্কুলার প্রতিষ্ঠা দেখে আসি, তাহলে আপনারা বুঝবেন। এই যে দেখেন, এই যে ইন্টারনাল ক্যারোটিড আসছে, ইন্টারনাল ক্যারোটিড এসে, হ্যাঁ, এটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, চলে গেছে এই দিক দিয়ে, দুইটা মাঝখানে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর একটা হলো আপনার এই যে দিক দিয়ে বের হয়ে গেছে মিডল সেরেব্রাল আর্টারি। ওকে, আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা কিভাবে ফর্ম হয়েছে, এই যে দুইটা ভার্টিব্রাল আর্টারি উঠছে, বলেন দেখি ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, দুইটা মিলে এই যে বেজিলার আর্টারি হয়েছে, বেজিলার আর্টারি হয়ে এই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ক্লিয়ার? তাহলে এই অ্যান্টেরিয়র মিডল পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এটা মিলে ব্রেনকে সাপ্লাই দেয়, সেই সাপ্লাইটা এখন আমরা পড়বো। তাহলে দেখেন সুপিরিয়র ল্যাটারাল সারফেস যদি আমরা পড়ি, হ্যাঁ, আমরা জানি যে ব্রেনে তিনটা সারফেস, তাহলে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে দেখেন ওয়ান ফিঙ্গার যদি আপনি ব্রেনের এখানে নেন, এই ওয়ান ফিঙ্গার ব্রেথ এটা সাপ্লাই দেওয়া হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এখানে যেহেতু ল্যাটারাল সারফেসে থাকে হলো মিডল সেরেব্রাল আর্টারি, এই জন্য পুরো এরিয়াটাতে হলো মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়। আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অবশ্যই পিছনের দিকটাতে সাপ্লাই দিবে, অক্সিপিটাল এবং ইনফিরিয়র টেম্পোরাল জাইরাসটা যেটা আছে এইটুকু সাপ্লাই দেয়। তাহলে সুপিরিয়র ল্যাটারাল হয়ে গেল সহজ, এই ছবিটা মাথায় নিয়ে রাখবেন সবসময়, এই ছবিটা মাথায় বারবার এই ছবিটাই দেখবেন। ওকে, এরপরে আসেন হলো মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস কিরকম সাপ্লাই দেয়, মিডিয়াল সারফেস দেখেন, মিডিয়াল সারফেসে কে বেশি সাপ্লাই দিবে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কারণ কি, এই দেখেন এই যে আর্টারি যখন আপনি দেখবেন তখন দেখবেন এটা মিডিয়াল সারফেস দিয়ে চলে গেছে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু অ্যান্টেরিয়র, এই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, যে এই ব্রাঞ্চগুলো বের হয়েছে দেখছেন, এগুলো সবগুলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মানে মিডিয়াল সারফেস পুরাটাই দেয় হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, যে এগুলো সব। তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এই দিক দিয়ে এরকম করে বের হয়েছে, বের হয়ে এগুলা এই যে এরকম করে ব্রাঞ্চ দিয়ে এগুলো সব দিছে। তাহলে এই হলো মিডিয়াল সারফেস, যখন আমরা পড়বো তখন দেখতেছি যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিটাই বেশি সাপ্লাই দিচ্ছে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটাই যে পিছনের অংশটুকু দিচ্ছে, এবং মিডিয়াল সারফেসের একটু এই জায়গাটুকু দিচ্ছে হলো আপনার মিডিল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, এখন আসেন ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস আমরা বলছিলাম যে এটা হলো অরবিটাল পার্ট, এটা হলো টেন্টোরিয়াল পার্ট। হ্যাঁ, অরবিটাল পার্টের, হ্যাঁ, তাহলে অরবিটাল পার্টের হলো মিডিয়াল হাফ, মিডিয়াল হাফ কে দিবে, মিডিয়াল হাফ দিবে হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে চলেন ছবিটা দেখি আমরা, এইটা দেখে পড়ি। হ্যাঁ, এই যে অরবিটাল পার্ট। তাহলে অরবিটাল পার্টে যেহেতু আমি বলতেছি যে এই দিক দিয়ে যায় হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তাই না? এই যে দুই পাশে দুইটা সার্কেল অফ উইলিসের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এইভাবে সোজা এই পাশে আসে।
তাহলে অরবিটাল পার্টের মিডিয়াল হাফটা তো এখান থেকেই সাপ্লাই পাবে। তাহলে অরবিটাল পার্টের মিডিয়াল হাফটা দেয় হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অরবিটাল পার্টের ল্যাটারাল হাফ এবং টেন্ট্রাল পার্টের, হ্যাঁ, টেন্ট্রাল পার্টের এই যে আপার পার্টটুকু। তাহলে দেখেন এই দুইটা জায়গার কাছাকাছি কি আছে, এই যে হলো ল্যাটারাল সার্কাস, ল্যাটারাল সার্কাসে মিডিল সেরেব্রাল আর্টারি আছে না, তাহলে মিডিল সেরেব্রাল আর্টারির এই এরিয়াটাকে কাভার করবে, এই এরিয়াটাকে কাভার করবে। আর পিছনে তো আছেই, পিছনে এটাকে সাপ্লাই দিবে অক্সিপিটাল আর্টারি, মানে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর কি। ক্লিয়ার? আর্টারি সাপ্লাইটা বুঝছেন? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, থার্ড কে নিয়ে আনলাম, সুপিরিয়র রেড নিউক্লিয়াস বরাবর হলো অকুলোমোটর। হ্যাঁ, তারপর হলো ভেরি গুড, সাপ্লিমেন্টারি ব্রাঞ্চ ভিট সিডি আমরা পড়ছিলাম তাই না, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আচ্ছা, তাহলে আর্টারি সাপ্লাইটা বুঝছেন ভাই পুরা? ক্লিয়ার? ওকে। এখানে এটা দেখানো হয়েছে, এই যে ল্যাটারাল সার্কাস, এই যে মিডিল সেরেব্রাল আর্টারি, তারপরে এই যে এই দিক দিয়ে উঠে হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডিয়াল সারফেসটাকে পুরোটাই দেয়। হ্যাঁ, এখন আসেন হলো সার্কেল অফ উইলিস। সার্কেল অফ উইলিস আসলে জিনিসটা কি? সার্কেল অফ উইলিস হলো ব্রেনটা যে বসে আছে এর তলার মধ্যে একটা আল্লাহ তাআলা একটা গোল একটা আর্টারির সার্কেল দিছে। তো কেন দিছে? কারণ হইলো এক পাশের আর্টারি যদি ব্লক হয় তাহলে আরেক পাশের আর্টারি দিয়ে সাপ্লাই পাবে, এক। দুই নাম্বার হইলো এটা হলো দুই পাশের যে ব্লাডের যে প্রেশার আছে দুই পাশে এটা ব্যালেন্স করে। ঠিক আছে? কেন এটা দিছে? হ্যাঁ, আমাদের কেন অন্য কোথাও সার্কেল অফ প্রোস্টেট নাই, সার্কেল অফ ইউটেরাস নাই, হ্যাঁ, তারপর সার্কেল অফ স্টমাক নাই কেন? কারণ হলো আপনার ব্রেন হলো হেড অফিস, এটাকে আপনাকে বাঁচায় রাখতে হবে। সব মরে গেলেও যদি ব্রেনটা বেঁচে থাকে তাহলে সে কাজ করতে পারবে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট। ইভেন আমরা যারা নিউরো সার্জনরা আছি, হ্যাঁ, তাদের কিন্তু অনেক সময় এই আর্টারিতে কি হয় ভাইয়া পুরো বলেন তো, এই আর্টারিতে কিন্তু ব্লক হয়ে যায়। হ্যাঁ, ধরেন যে আপনার আহ, এই যে ধরেন যে এইখানে অ্যান্টেরিয়র সেরেব্রাল এই জায়গাটা ব্লক হয়ে গেছে, তখন কি হয়, এটাকে বলে ইসকেমিক স্ট্রোক তাই না? পুরা এই জায়গাটা ইসকেমিয়া হয়ে যায়। হ্যাঁ, এটা যদি আপনি 90 মিনিটের মধ্যে যদি আনতে পারেন তাহলে আমরা টেনেক্টিভ প্লেস, অ্যালটিভ প্লেস, হ্যাঁ, যেগুলো আপনার এই ক্লট ভাঙার জন্য আছে, 90 মিনিটের মধ্যে আসলে এগুলো দেওয়া হয় 50,000 টাকা দাম ইনজেকশনের। আচ্ছা, আর যদি পরে আসে তাহলে আমরা কি দিই, ইকোস্প্রিন অথবা ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা দিই। আচ্ছা, আর একটা হতে পারে কি, এখন এই ব্রেন ভেসেল গুলো আপনি কিভাবে দেখবেন? সাধারণত সিটি স্ক্যান করে অতটা ভালো বোঝা যায় না, এমআরআই করলে খুব সুন্দর বোঝা যায়। এরপরে আর কি হতে পারে, এই রক্তনালীগুলো টিউমার হতে পারে তাই না, এরকম করে আমরা যেগুলা আমাদের কাছে রোগীগুলো আসে, হ্যাঁ, অ্যানিউরিজম হতে পারে। তাহলে ধরেন যে কোনো কথা নাই বার্তা নাই, একটা পেশেন্ট হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, দেখলেন যে অনেকগুলো রক্তক্ষরণ, কোনো মাথায় আঘাত পায়নি, আগে থেকে প্রেশার ছিল, তাহলে কিছু এই অ্যানিউরিজম রাপচার হয়ে গেছে, তখন আমাদের এই ভেসেলগুলো দেখতে হয়। তখন আমরা এমআরএ বা সিটি অ্যানজিওগ্রাম বা ম্যাগনেটিক রেজোনেন্স অ্যানজিওগ্রাম অফ দ্য ব্রেন ভেসেলস দিই। এগুলো হলো নন ইনভেসিভ প্রসিডিউর। তবে এগুলো তো সব এই ছোট ছোট মাইনর ভেসেলগুলো অত ভালো দেখা যায় না। এই ভেসেল দেখার জন্য সব থেকে আধুনিক চিকিৎসা হলো ডিএসএ, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি। কি করা হয়, ফিমোরাল ভেইন অথবা সাবক্লিভেন, ফিমোরাল আর্টারি অথবা সাবক্লিভেন আর্টারি দিয়ে জাস্ট করোনারি অ্যানজিওগ্রামের মতোই এখানে ওয়্যার ঢুকাই দেয়, ওয়্যার ঢুকাই দিয়ে ডাই দেয়, ডাই দিয়ে শট নেয়, এক্সরে শট নিয়ে দেখে যে ভেসেলগুলো ঠিক আছে কিনা। ইভেন আমরা এমন পেশেন্টও পাইছি, মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ক্যারোটিড আর্টারি আছে না, হ্যাঁ, এক পাশের ক্যারোটিড আর্টারি ব্লক। আপনি বুঝতেছেন এক পাশের ক্যারোটিড আর্টারি ব্লক মানে কি? ক্যারোটিড মানে কমন ক্যারোটিড ব্লক, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্লক, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্লক। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্লক হইলে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে অ্যান্টেরিয়র সেরেব্রাল, মিডিল সেরেব্রাল, মানে এগুলো সব বন্ধ, এই পাশটা পুরোটা নাই। তাহলে ওই তারপর ওই মানুষটার কোনো সমস্যা হচ্ছে না। হাউ ইজ দিস পসিবল? ওই যে আর এক পাশের ক্যারোটিড আর্টারি দিয়ে এসে এই পাশ দিয়ে এসে ওই পাশ দিয়ে সাপ্লাই দিচ্ছে। দেখছেন আল্লাহ তাআলার কি মিরাকেল? ওর ক্যারোটিড আর্টারি মানে ঘাড়ের মধ্যে কি হয়েছে, পরে ওর ক্যারোটিড আর্টারি আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেছে, পরে ওটা আমরা ক্যারোটিড আর্টারিতে ইনসিশন দিয়ে ওই ক্যারোটিড যে অ্যাথেরোমা আছে এটা বের করে আবার আর্টারি জোড়া লাগাই দিয়েছে, তখন আবার ভেসেলাই দিতে ঠিকই হয়ে গেছে। তো এটাই বললাম যে এটাই হলো সার্কেল অফ উইলিসের ইম্পর্টেন্স। হ্যাঁ, এখন আসলে সার্কেল অফ উইলিস কিভাবে ফর্মেশন হয় এটা আমরা ছোটবেলায় অনেক ছবি আর্ট করছি সার্কেল অফ উইলিসের। তাহলে সার্কেল অফ উইলিস হলো একটা গোল সার্কেল তাই না, বেজ অফ দ্য ব্রেনে থাকে। তাহলে পিছনের দিকে দেখেন, হুম, যেটা বললাম এই যে ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি দুটো নিয়ে হচ্ছে হলো আপনার বেজিলার আর্টারি, এটা পন্সের সামনে থাকে, অ্যান্টেরিয়র টু দ্য পন্স থাকে। এই জন্য দেখেন এখান থেকে কিছু ব্রাঞ্চ বের হয়েছে যেগুলোর নাম হলো পন্টাইন ব্রাঞ্চ, পন্সে সাপ্লাই দেয়। এরপরে এখানে সুপিরিয়র সেরেব্রাল আর্টারি এসসিএ বের হয়,
এবং এই দুইটার মাঝখান দিয়ে একটা নার্ভ বেরোয়, হ্যাঁ, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। ফোর্থ ক্রেনিয়াল নার্ভ হলো বডির একমাত্র নার্ভ যেটা হলো পিছন থেকে অ্যারাইজ করে, এটা পিছন থেকে এসে সামনের দিক দিয়ে আসে। মনে আছে ইনফিরিয়র কলিকুলাস বরাবর আমরা ছবি অ্যাড করছিলাম, তাই না? ইনফিরিয়র কলিকুলাস বরাবর কিন্তু পিছন থেকে সামনে আসে, সামনে যখন আসে এই দুইজনের মাঝখান দিয়ে আসে। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তবে এত কঠিন প্রশ্ন আসবে না। তাহলে এটা হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা আমরা পড়লাম। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি পিছনের দিকের অংশটাকে ব্রেনে সাপ্লাই দিচ্ছে। এটা হলো সার্কেল অফ উইলিসের পিছনের দিকের অংশ। আচ্ছা, এরপরে এটা হলো আপনার ইন্টারনাল কারোটিড আর্টারি, এটা হলো মিডল সেরেব্রাল আর্টারি, আর এটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এইভাবে যায়, কাট করতে হবে আপনাদের, হ্যাঁ। আর এটা হলো আপনার অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ওকে, আর এটা হলো আপনার পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ক্লিয়ার? তাহলে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এসসিএ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর এটা হলো আপনার পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। সার্কেল অফ উইলিসটা বুঝছেন? আর্টারি সাপ্লাই বুঝছেন? সবাই ক্লিয়ার? সাইমা রহমান আপু, আজিমা আলাউদ্দিন আপু, লাকি আপু, শেফালি আক্তার আপু, অনিমেষ সরকার আপু ক্লিয়ার? অনিমেষ সরকার ভাইয়া ক্লিয়ার? পুষ্পা আপু? ককটেল। এরপরে দেখেন, এরপরে আছে হলো হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাসে এখানে আপনাদের যেটা পড়তে হবে, দেখেন হাইপোথ্যালামাসে অনেকগুলো জোন আছে, হ্যাঁ। এই যে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস কি ফর্ম করে বলেন দেখি? সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে কি তৈরি হয়? কোন হরমোন দুইটা তৈরি হয়? এডিএস এবং অক্সিটোসিন, তাই না? এবং এটা কি হয়? পোস্টেরিয়র পিটুইটারি দিয়ে বেয়ে 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 1 লক্ষ আনমাইলিনেটেড নার্ভ বের বেয়ে 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 সেটা হলো আপনার পোস্টেরিয়র পিটুইটারিতে এসে স্টোর হয়। পরে যখন প্রয়োজন হয় তখন ওইখান থেকে এটা সিক্রেশন হয়। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে দেখেন ফাংশন অফ হাইপোথ্যালামাসটা পড়তে হবে, এটা ওয়ান স্টেপে দাগায় নেবেন এটা পড়া। এর মধ্যে দেখেন একটা আছে টেম্পারেচার রেগুলেশন, হ্যাঁ। এটা নিয়ে সেদিনও একজন আমাকে ফেসবুকে নক দিছিল, একটা স্টুডেন্ট আমাদের, আপু আর ভাইয়া। তো টেম্পারেচার রেগুলেশন এখানে কিভাবে মনে রাখবেন? আমি যেভাবে মনে রাখছি, ধরেন যে একটা রকেট বানাইছে বিজ্ঞানীরা, তো শীতকাল চলে আসছে, তো অনেক বেশি ফ্রোজেন হয়ে গেছে, হ্যাঁ। তো এক বিজ্ঞানী দুইজন বিজ্ঞানী মিলে বানাইছে, দুই তিনজন। তো এক বিজ্ঞানী বলছে যে এত শীত পড়ছে, বরফ তো জমে যাচ্ছে, তাড়াতাড়ি কি করতে হবে? তাড়াতাড়ি এর পিছনে আগুন লাগায় এটাকে রকেটটাকে লঞ্চ করে দিতে হবে, হ্যাঁ। তখন রকেট লঞ্চ করে দিছে। এটা বলার উদ্দেশ্য এটাই যে এর সামনে থাকে হলো কোল্ড সেন্সিটিভ এরিয়া, পিছনে থাকে হিট সেন্সিটিভ এরিয়া। হিট সেন্সিটিভিটি এক্সিস্ট ইন দ্য পোস্টেরিয়র পার্ট। এটা হলো এসবিএ জুলাই 2019 এই প্রশ্নটা আসছে, এসবিএ আসছে। তাহলে সামনে কি বরফ পড়ছে আর পিছনে আগুন লাগে রকেট ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। ক্লিয়ার? এভাবে মনে রাখবেন। ওকে, এটা আসে এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে, বাকিগুলো একটু দেখুন। এরপরে আসেন হলো বেজাল গ্যাংলিয়া। বেজাল গ্যাংলিয়া জিনিসটা কি? বেজাল গ্যাংলিয়া হলো, দেখি ছবি আমরা একটু দেখাই। এই যে দেখেন বেজাল গ্যাংলিয়ার আগের দিন আমরা বলছিলাম যে আমরা যখন হাড্ডিটা কেটে ব্রেনটা বের করি তখন এটা গ্রে ম্যাটার থাকে, মানে একটু ধূসর থাকে, হ্যাঁ। আর যখন এর ভিতরে ডিপে যাই আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখি একদম ধবধবা সাদা। এই ধবধবা সাদাটাই হলো হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে ম্যাটারটা বাইরে থাকে, হোয়াইট ম্যাটারটা ভিতরে থাকে। কিন্তু সেই আমি যখন আবার আমরা যখন স্পাইনাস প্রসেস কেটে স্পাইনাল কর্ডটা বের করি তখন থেকে কর্ডটা একদম ধবধবে সাদা। এর ভিতরে যখন ডুরা কাটি, থিকালস একটা ইনসিশন দিই, হ্যাঁ, ডুরা ইনসিশন দিই, তারপরে এর ভিতর থেকে সিএসএফ বের হয়ে আসে। তার ভিতরে আবার দেখি মেইন যে কর্ডটা, সেই কর্ডটা কিন্তু আবার গ্রে ম্যাটার। ঠিক আছে, আমরা আগে পড়ছিলাম বধূ ভিসা, অনেক সূত্র যদি মুখস্থ করছিলাম, তখন সামনাসামনি দেখছি তখন কিন্তু জিনিসগুলো আর ভুল হচ্ছে না। আচ্ছা, তাহলে বেজাল গ্যাংলি আসলে জিনিসটা কি? হ্যাঁ, বেজাল গ্যাংলি জিনিসটা হলো যে সাধারণত বেজ অফ দ্য ব্রেইনে হোয়াইট ম্যাটারই থাকার কথা, কিন্তু এই হোয়াইট ম্যাটারের মধ্যে আবার কিছু আলাদা আলাদা কিছু গ্রে ম্যাটার দিয়ে দিছে। এই যে গ্রে ম্যাটার উইদিন দ্য হোয়াইট ম্যাটার, এগুলাকেই বলতেছে হলো আপনার, এই অংশটুকু বলতেছে হলো বেজাল গ্যাংলিয়া। তাহলে বেজাল গ্যাংলিয়া আসলে
কি কি নিয়ে ফর্ম হয়। হ্যাঁ, তাহলে ফর্মেশন দেখেন, ফর্মেশন হলো আপনার কর্পাস স্ট্রাটাম, অ্যামাগডালার নিউক্লিয়াস, আর হলো ক্লোস্ট্রাম। আচ্ছা, তাহলে এখানে ছবি দেখলে আমাদের মনে থাকবে। প্রথম হলো কর্পাস স্ট্রাটামের মধ্যে আছে কডেড নিউক্লিয়াস এবং লিগনিফর্ম নিউক্লিয়াস। তাহলে এইটা হলো আপনার হেড অফ কডেড নিউক্লিয়াস, এটা হলো আপনার টেইল অফ কডেড নিউক্লিয়াস। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এটা ভিতরে বাইরে, তাহলে ভিতরে হলো আপনার গ্লোবাস প্যালিডাস, বাইরে দিকে হলো পুটামেন, এবং এই দুটোকে একসাথে কি বলতেছে, এই দুটোকে একসাথে বলতেছে হলো লেন্ডিফর্ম নিউক্লিয়াস। ওকে, তাহলে এই দুটো মিলে হলো কর্পাস স্ট্রাটাম। আচ্ছা, আহ তাহলে এইটাই হলো আপনার বেজাল গ্যাংলিয়া। আর এটা কি, এটা হলো আপনার ইন্টারনাল ক্যাপসুল। হ্যাঁ, এই দিক দিয়ে ফাইবার গুলো এই যে এইভাবে পাস করে, এইভাবে পাস করে। এটা হলো আপনার এই যে যে এই অংশটুকু হলো থ্যালামাস। ওকে, সরি ভাইয়া পুরা ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে এই হলো বেজাল গ্যাংলিয়া। এখন কথা হলো যে বেজাল গ্যাংলিয়া আপনি কেন পড়বেন, বা কেন লাগবে। এই যে দেখেন অর্গানাইজেশন, হ্যাঁ, কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন এই দুটো মিলে হলো স্ট্রাটাম, আর এই পুটামেন এবং গ্লোবাল প্যালিডাস মিলে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। হ্যাঁ, আবার এই দুইটা মিলে হলো কর্পাস স্ট্রাটাম বা বেজাল গ্যাংলিয়া। আচ্ছা, এখানে দেখেন ফাংশন অফ দা বেজাল গ্যাংলিয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার পড়া। Control reflex and voluntary muscle activity, control skilled and manipulated movement of the body, control autonomic associated movement and coordinated movements of the leg or swinging of arms. হ্যাঁ, control abnormal involuntary movement, control emotional expression movement। ঠিক আছে, এখানে যদি লেশন হয় বেজাল গ্যাংলিয়া, এই যে আপনার গ্রে ম্যাটার উইদিন দ্য হোয়াইট ম্যাটার, হ্যাঁ, এইটা যদি আপনার ইনজুরি হয়, হ্যাঁ, কিভাবে ইনজুরি হতে পারে, এটা পুটামিনের মধ্যে একটা হেমোরেজ হতে পারে না। এই যে দেখেন এই যে এখানে এই যে আপনার পুটামেন আছে, হ্যাঁ, এই পুটামেনের মধ্যেই আপনার হেমোরেজ হয়। হ্যাঁ, এই জায়গাটাতে হেমোরেজ হতে পারে লেন্ডিফর্ম নিউক্লিয়াসের এখানে। বলছে যতগুলো হেমোরেজিক স্ট্রোক আছে ডিউ টু হাইপারটেনশন, তার 90% ব্লিডিং হয় হলো এই জায়গাটাতে। হ্যাঁ, এই জন্য বলা হলো বেজাল আইসিএস। হ্যাঁ, মানে বেজাল গ্যাংলিয়াতে আপনার ইন্টারসেরেব্রাল হেমোরেজ হয়েছে। বেজাল আইসিএস হলো 90% ক্ষেত্রে হাইপারটেনশনের ক্ষেত্রে এখানে ব্লিডিং হয়। হ্যাঁ, তো এগুলো আরো ডিপের পড়া, এগুলো আপনাদের লাগবে না। এখানে আসলে মিডিল সেরেব্রাল আর্টারি থেকে একটা চারকোট বুচার্ড অ্যানোরিজম হয়, ছোট ছোট মাইক্রো ভেসেলস গুলো ছিঁড়ে যায়। হ্যাঁ, এবং প্রেশার বাড়লে ওই ভেসেলে সবার আগে ছিঁড়ে, এই জন্য 90% ব্লিডিং হয় হলো এই বেজাল গ্যাংলিয়ার রিজনে। তাহলে কোনো কারণে যদি এই বেজাল গ্যাংলিয়াতে আপনার লেশন হয় বা ওখানে কোনো চাপ পড়ে, তখন কি হবে, হাইপোকাইনেসিয়া হবে, মানে আস্তে আস্তে হাঁটা চলাফেরা করবে। তারপরে কি হাইপার কাইনেটিক হইতে পারে, হ্যাঁ, কোরিয়া হইতে পারে, অ্যাট্রিসোসিস হইতে পারে, ডিস্টোনিয়া হইতে পারে, হেমিপ্যালিসমাস, এগুলো কি মানে হাইপোকাইনেসিয়া মানে আস্তে আস্তে চলাফেরা। হাইপার কাইনেসিয়া মানে হাত পায়ের জোরে জোরে মুভমেন্ট বা অনেকটা খিচুনির মতো আপনার কাছে মনে হতে পারে। হান্টিংটন ডিজিজ, পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ কিভাবে বুঝবেন, খুবই সহজ। ব্যাক এন্ড লুক দিবে, তারপরে হলো ম্যাগনেটিক গেট হবে, আস্তে আস্তে গুটি 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 পায়ে হাঁটবে, আপনাদেরকে একভাবে তাকায় থাকবে। আর আপনি যদি কবজিটা এভাবে হাত দিয়ে ধরে ঘোরান, তাহলে আপনি ওখানে একটা আপনি রিজিডিটি পাবেন। হ্যাঁ, আর আপনি যদি এলবো জয়েন করেন তাহলে কগওয়েল রিজিডিটি পাবেন। আচ্ছা, এগুলো হলো বেজাল গ্যাংলিয়াতে লেশন হলে আপনি পাবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে হলো ফাংশন অফ দা সেরেবেলাম। হ্যাঁ, সেরেবেলামের ফাংশন গুলো এখানে দিছে। ইটস ফ্যাসিলিটেড স্মুথ কোঅর্ডিনেটেড মুভমেন্ট, মানে হলো এই জিনিসটা আমি সহজ করে আপনাদেরকে বলে দিই। ব্রেন থেকে যখন স্পাইনাল কর্ডে যখন কোনো ডিরেকশন আসে যে এই মশাটাকে মারো, তখন এই ডিরেকশনটা
বা এই মোটর এরিয়া, যখন এরিয়া 4 থেকে আসে তখন এই ডিরেকশনটা অতটা প্রিসাইজলি আসে না। হ্যাঁ, যে খুব একটা বড় একটা স্টিমুলেশন আসলো, তো ও যদি সরাসরি সেরেব্রাম থেকে যদি আপনার স্পাইনাল কর্ডে চলে যেত, হ্যাঁ, তাহলে কিন্তু এই মুভমেন্টটা এত প্রিসাইজ হতো না। তখন কি করে, এই সিগন্যালটা প্রথমে সরাসরি স্পাইনাল কর্ডে না গিয়ে প্রথমে সেরেবেলামে ঢোকে, সেরেবেলামে ঢোকে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এইখান থেকে যদি সরাসরি, হ্যাঁ, সরাসরি যদি এই এরিয়া 4 থেকে যদি সরাসরি ইন্টারনাল ক্যাপসুল হয়ে যদি এরকম স্পাইনাল কর্ডে নেমে আসতো তাহলে কিন্তু ঝামেলা হতো। এই জন্য এই সিগন্যালটা আগে সেরেবেলামে ঢোকে, ঢুকে এখানে অ্যানালাইসিস হয়, প্রিসাইজ মুভমেন্ট হয়, এটাকে ফাইন টিউনিং করে, ফাইন টিউনিং করে তারপর এটাকে বের করে দেয়। এই জন্য সেরেবেলাম খুবই ইম্পর্টেন্ট। সেরেবেলাম যদি ইনজুরি হয় তখন দেখবেন আমরা ফাইন কাজগুলো করতে পারি না। হ্যাঁ, যে আমরা যেমন র্যাপিড মুভমেন্ট অফ দ্য হ্যান্ড, ডিসডায়াডোকোগাইনেসিয়া করতে পারি না, পাস পয়েন্টিং হয়, সুই সুতো পড়াইতে পারি না, নাকের টিপ অফ দ্য নোজে আমরা আনতে পারি না, হেলসিন টেস্ট পারি না, পেন্ডুলার নেচার হয়। এই সমস্যাগুলো কেন হয়? যখন আমরা সেরেবেলাম ইনজুরি, কারণ সেরেবেলাম আসলে এই যে ইনস্ট্রাকশন গুলো আসে এগুলোকে ফাইন টিউনিং করে, ঠিক আছে, ওগুলা হয় না। তখন দেখেন তাহলে এখানে এই সমস্যাগুলো তখন হবে। হ্যাঁ, তারপরে কি হবে, এই যে দেখেন বাই মেইনটেনিং মাসেল টোনি, মেইনটেন্স অফ দ্য পোস্চার, পারফরমেন্স অফ দ্য ভলান্টারি মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, এই যে কোঅর্ডিনেশন টেস্ট, স্পিচ টেস্ট। হ্যাঁ, স্পিচ টেস্ট তখন বলে যে লালমনির হাট, এইভাবে বলতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখানে ডিফেক্ট গুলো আছে, যে হাইপোটোনিয়া, তারপরে ডিফেক্ট অ্যাটিটিউড, ভার্টিগো হয়, নিস্টিগমাস হয়, চোখ যদি একদিকে আপনি ডান দিকে উপরে নেন তখন দেখবেন যে নিস্টিগমাস হচ্ছে। হ্যাঁ, তারপরে কি, অ্যাটাক্সিয়া হইতে পারে, হুম, সেরেব্রাল অ্যাটাক্সিয়া হইতে পারে। তারপরে যেগুলো আমরা বললাম পাস পয়েন্টিং, ডিসমেট্রিয়া, গেইট হবে কিরকম, গেইট দেখেন, এই যে দেখেন রিলিং লেগস ওয়াইড অ্যাপার্ট ডিভিডেড ফ্রম দ্য সেম সাইড আছে, দিস র্যাপিড সুপাইনেশন এন্ড প্রোনেশন অফ দ্য হ্যান্ড, এটা পারবে না। ওকে, এরপরে দেখেন এই জিনিসটা একটু বুঝার আছে, এই জন্য এটা স্নেলের নিউরো অ্যানাটমি থেকে এই ছবিটা আমরা নিয়েছি। এগুলো আগের পিডিএফ এ ছিল না, এগুলো নতুন করে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এরপরে যে পেজগুলো আছে, যে 4-5 পেজ আমরা এখন পড়বো, সেগুলো একদমই নতুন করে অ্যাড করা হয়েছে, এগুলো আগের পিডিএফ গুলোতে ছিল না। তাহলে এইটা থেকে কি পড়বো ভাই আপনারা? এটা থেকে হলো ভিজুয়াল পাথওয়ে, হ্যাঁ, যেটা আপনারা অলরেডি কিন্তু এটা পড়ছেন, পারেন। হ্যাঁ, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, আমাদের দুইটা ফিল্ড আছে। হ্যাঁ, নাকের দিকে যে ফিল্ডটা, এটাকে বলতেছিল নেজাল ফিল্ড, বাইরের দিকে যে ফিল্ডটা এটাকে বলতেছিল টেম্পোরাল ফিল্ড। ঠিক আছে, তাহলে এই পাশে টেম্পোরাল ফিল্ড। তাহলে টেম্পোরাল ফিল্ড থেকে এই যে আলো এসে চোখের মধ্যে পড়লো, পড়লো কোন ফাইবারের উপর পড়লো বলেন তো? ফিল্ড বলছে এতক্ষণ, হ্যাঁ, কিন্তু ফাইবার কিন্তু এই যে এইটার উপর এসে পড়লো, এই যে মাসেল, এটার নাম হলো নেজাল ফাইবার। টেম্পোরাল ফিল্ডের আলো এসে নেজাল ফাইবার, নাকের দিকে আছে এই জন্য নেজাল ফাইবার, নেজাল ফাইবার এসে পড়লো। এ কি করে, এ হইলো মাঝখানের দিকে যেটা, এটা মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। আচ্ছা, আবারও টেম্পোরাল ফিল্ড, টেম্পোরাল ফিল্ডের আলো এইভাবে এসে ঢুকলো, কারণ ঢোকার জায়গা তো এইটুকু, পিপিল দিয়ে ঢুকবে। এটাও নেজাল ফিল্ডে পড়লো, নেজাল ফাইবারে, নেজাল ফাইবারে পড়ে এটা হলো মিড লাইন ক্রস করে এই পাশে চলে আসে। আচ্ছা, এটুকু বুঝছি ভাইয়া। এরপরে আসেন নেজাল ফিল্ডের আলোগুলো কি হবে, তাহলে এইভাবে আলো আসবে, এসে টেম্পোরাল ফাইবারের উপর পড়বে। টেম্পোরাল ফাইবার গুলো আবার ভালো, ওরা সাইড চেঞ্জ করে না, এভাবে নেমে সোজা নিচের দিকে নেমে গেল। এটাও সেম, নেজাল ফিল্ডের আলো টেম্পোরাল ফাইবারের উপর পড়বে। হ্যাঁ, এগুলো আপনারা সবই পড়ছেন, জানেন, খালি একটু রিভিশন। এটা কিন্তু সাইড চেঞ্জ করবে না, সাইডেরটা সাইড দিক দিয়ে নেমে যাবে। আচ্ছা, নেমে গিয়ে এটা যাবে হলো ল্যাটারাল জেনিকুলেট বডি, এটা জেনিকুলেট, এটা কিন্তু মিড ব্রেন। ঠিক আছে, মিড ব্রেনের না গিয়ে ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাবে। তারপর এখান থেকে অপটিক রেডিয়েশন বের হবে। এবার অপটিক রেডিয়েশন বেরো ওই যে যেটা অক্সিপিটাল লোবে আমরা 17, 18, 19 এই এরিয়াগুলোতে পড়বে। পড়লে তখন ব্রেন এটা অ্যানালাইসিস করে বুঝতে পারবে। আপনারা জানেন কিনা যে 2 মাস বয়স পর্যন্ত, হুম, 2 মাস বয়স পর্যন্ত আমাদের বাচ্চাদের এই অক্সিপিটাল যে লোবটা আছে এটা কিন্তু ওইভাবে ফুলি ফাংশনিং হয় না। হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, এই জন্য 2 মাস বয়স পর্যন্ত বাচ্চারা শুধু দেখে, কিন্তু কি দেখতেছে এটা তারা অ্যানালাইসিস করতে পারে না। প্রশ্নটা কি মানে, তথ্যটা কি কঠিন হয়ে গেল? মানে ধরেন যে আপনি দেখতেছেন, আপনি এখন এই চোখের সামনে এটা ঘড়ি, এটা বই, এটা মানুষ কথা বলতেছে, এগুলো বুঝতে পারতেছেন কিভাবে, আপনার ব্রেন এটা অ্যানালাইসিস করতেছে। কিন্তু 2 মাস বয়স পর্যন্ত এই লোকটা আসে না, শুধু আলো এই পর্যন্ত আসে,
কিন্তু সে ব্রেন আর বুঝতে পারে না, বা ব্রেন কোনো ইনফরমেশন ইনপুট আউটপুট এটাকে অ্যানালাইসিস করে না, কোনো আউটপুটও দেয় না। ঠিক আছে, তাহলে এতক্ষণ যেটা আমরা বললাম ভিজুয়াল পাথওয়ে, হ্যাঁ, তাহলে এটা হলো নেজাল ফাইবারে পড়লো, তারপর এটা হলো অপটিক নার্ভ, নার্ভ এসে তৈরি করলো অপটিক কায়াজমা, কায়াজমা হওয়ার পর হলো এই অপটিক ট্রাক্ট, তারপর ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন। আচ্ছা, এখন এই যে আমরা বলি যে যদি পিটুইটারি গ্ল্যান্ড, এটা পরীক্ষার এসবিএ তে আসছিল, হ্যাঁ, এটা পরীক্ষাতে এসবিএ তে আসছিল যে পিটুইটারি গ্ল্যান্ডের সামনেই কিন্তু এই অপটিক কায়াজমা থাকে। চলেন দেখে আসি, পিটুইটারি গ্ল্যান্ডের সামনেই এই অপটিক কায়াজমাটা থাকে। দেখেন ছবি আছে শুনতে, এই যে দেখেন, এই যে এই যে এটা হলো পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ, পিটুইটারি ফসার মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওর সামনে দেখেন এই যে এই যে অপটিক কায়াজমা, এই যে অপটিক কায়াজমা এই পাশ দিয়ে আছে, এই পাশ দিয়ে আছে, হ্যাঁ। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড কোনো কারণে যদি বড় হয়, তখন কি করে অপটিক কায়াজমার উপরে সোজা এরকম খাড়া এরকম প্রেসার দেওয়া শুরু করে। প্রেসার দিলে কি অসুবিধা হবে দেখেন, খুবই সুন্দর। রুগী এসে কিচ্ছু বলবে, রুগী এসে কি বলবে জানেন, এই যে পিটুইটারি গ্ল্যান্ডে যদি এরকম প্রেসার দেয়, তখন হলো এই যে গ্ল্যান্ডটা এইদিকে বড় হয়ে এইখানে এইরকম সোজা প্রেসার দিবে। রুগী এসে বলবে যে স্যার আমি সবকিছুই দেখি, হ্যাঁ, আমি এই এই পর্যন্ত দেখি আর কি, আমি এই এরিয়াটুক দেখতে পাই, কিন্তু যখন আমি এই সাইডের জিনিসগুলো দেখতে পাই না, সাইডের এই জিনিসগুলো দেখতে পাই না। কেন দেখতে পাই না দেখেন, কোন ফাইবার গুলো কাটা পড়ছে, এই যে এই ফাইবার গুলো কাটা পড়ছে, এই ফাইবার গুলো আসেন 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 এইখানে, তাহলে এটা যায় হলো টেম্পোরাল। টেম্পোরাল থেকে যদি কোনো আলো এই চোখে পড়ে সে কিন্তু দেখতে পারবে না। তাহলে বলছে যে পিটুইটারি ম্যাক্রোডোনামা হলে কি হবে, বাই টেম্পোরাল, দুই পাশে টেম্পোরাল, এই জন্য বাই টেম্পোরাল, হেমি, হেমি মানে অর্ধেক, অ্যানোপিয়া মানে চোখে দেখতে পায় না, বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া। এই জিনিসটা কি বুঝছেন অনিমেষ সরকার ভাইয়া? তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে কিন্তু সে এই বাইটেম্পল, রুগী এসে কিন্তু এগুলো এত কিছু বলবে, আমার পিটুইটারি টিউমার হচ্ছে, রুগী বলবে যে আমি সবকিছু চোখে দেখি, কিন্তু আপনি যখন ওই ভিজুয়াল ফিল্ড যে আছে সেই ফিল্ড টেস্ট করবেন, ও যখন বাইরেই আপনার ফিল্ডের বাইরে আঙ্গুলটা নেবে ল্যাটারাল সাইডে, ও বলবে আমি দেখতে পাচ্ছি না, দুই পাশেই সে টেম্পোরাল ফিল্ডে দেখতে পাবে না। এটাকে বলছে বাই টেম্পোরাল হেমিয়ানোপি, এটা পরীক্ষা এসবিএ পরীক্ষা আসছিল, পিটুইটারি ম্যাকুলার হলে কি ভিজুয়াল লস হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ধরেন যে আপনার চোখের পিছনে, হ্যাঁ, যেমন সেদিনে একটা আপু তার বাচ্চার হয়েছিল হোয়াইট পিউপিলি রিফ্লেক্স, এটা আসলে রেটিনোব্লাস্টোমা হয়েছিল, হ্যাঁ, জাস্ট চোখটা ফুলে গেছে, চোখটা একটু বাইরে থেকে বের হয়ে আসছে, জাস্ট রেট্রো অরবিটাল একটা বড় টিউমার, হ্যাঁ, ধরেন যে এটার যে শীত আছে, অপটিক নার্ভের যে শীত, মেনিনজিওমা, মেনিনজেস যে কাভারিং আছে মেনিনজিওমা বা অপটিক নিউরোমা, এখানে টিউমার হয়েছে অনেক বড়, তাহলে কি হবে, শুধু এই চোখটাতে দেখতে পারবে না। আচ্ছা, এটা বুঝলাম। যদি এইখানে যদি কেটে যায়, এখানে যদি কোনো ট্রমা হয়, ইয়ে হয়, তখন কি হবে দেখেন, এখানে এখানে কেটে গেলে কি হবে, ঠিক আছে। তাহলে দেখেন আপনি আমি যেটা করতাম, আমি পরীক্ষার হলে এত মনে থাকতো না, আমি পুরোটা আট করতাম খুব দ্রুত, জাস্ট টান দিয়ে আট করে বোঝার জন্য, হ্যাঁ। তাহলে যদি এইখানে যদি আপনার কেটে যায়, তাহলে দেখেন কোন ফাইবারটা লস হবে, তাহলে সেম সাইডে এটা সাইড দিক দিয়ে যেটা সাইড চেঞ্জ করে না, তাই না, তাহলে এই ফাইবারটা কাটা যাবে, মানে হলো সে নাকের এই মানে এই পাশ থেকে যে ফাইবারটা আসছে এই চোখের, এটা সে দেখতে পারবে না, হ্যাঁ, কারণ এই ফাইবারটা তো আপনার নষ্ট, এই ফাইবার তো যাইতে পারতেছে না। হুম, এটা গেল এই এই পাশে, তাহলে আপনার এই চোখে, এই চোখ যদি আপনি কল্পনা করেন, এই চোখ যদি আট করেন, সে বলবে যে আমি নাকের দিকে, নাক দেখতে পাচ্ছি না, এটা সে দেখতে পারবে না, এরকম হবে এই চোখ। হইলো, বুঝলাম। এই চোখের কি হবে দেখি, দেখেন এই জন্য মনে থাকে না, আমি ছবি আট করতাম। তাহলে এই ফাইবারটা, এই যে এই ফাইবারটা এসে, এই ফাইবারটা হলো এই মিডিয়ালটা সাইড চেঞ্জ করে, তাহলে এটাও সে, ও এই পাশেও ও বাইরের দিকে দেখতে পারবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? তখন তাহলে এটাকে কি বলবেন, তাহলে দেখেন এটাকে তখন আপনি বলবেন হলো, তাহলে দুইটারই একই পাশে দেখতে পাচ্ছেন, এটারও এই পাশে, এটারও এই পাশে, হ্যাঁ। তাহলে এটা ধরেন রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, তাই না? তাহলে এটাকে বলতেছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া। হোমোনিমাস মানে দুইটারই একই পাশে, হ্যাঁ, হেমিয়ানোপিয়া মানে অর্ধেকটা সে দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? এবং যে পাশে লেশন হয়েছে তার অপোজিট পাশে তার হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয়েছে, তাই না? তাহলে ছবি আট করে, এটা এটা মুখস্থ করে গেছে, জাস্ট ছবিটা আট করে পরীক্ষা হলে প্র্যাকটিস, মানে পরীক্ষা হলে ছবি টুস করে ছবিটা আট করে আপনি এটা বের করে ফেলবেন, হ্যাঁ। খালি মনে রাখবেন যে সাইডের ফাইবারটা নিচে সরাসরি নিচে নেমে যায়, আর মাঝখানের ফাইবারটা হলো সাইড ক্রস করে,
এটা হইলেই আপনার এটা ইজিলি বের করে ফেলতে পারবেন। অপটিক রেডিয়েশন হইলেও কিন্তু সেম জিনিসটাই হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে সুন্দর ছবি দেওয়া আছে, এই ছবিগুলোই দেওয়া আছে, এই যে কোনটাতে কি হবে। এই যে দেখেন অপটিক রেডিয়েশন যদি উপরেরটা যায় তাহলে নিচের কোয়াড্রানোপিয়া হবে, নিচেরটা হলে উপরেরটা কোয়াড্রানোপিয়া হবে। দুইটাই যদি কেটে যায়, হ্যাঁ, দুইটাই যদি কেটে যায়, এই যে দেখেন হোমোনিমাস হেমিয়ানোপিয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তাহলে এটা গেল হলো ভিজুয়াল পাথওয়ে আমরা বললাম, তাই না? ওকে, এখন চলেন আমরা লাইট রিফ্লেক্স পড়বো। ভাই লাইট রিফ্লেক্স কি? আচ্ছা, ঠিক আছে ভাই পুরা। তাহলে দেখেন আমরা এখন বলবো লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স মানে কি? মানে হলো ধরেন যে হঠাৎ করে আপনি রুমে লাইট অফ ছিল, পরে আপনার মনে হয়েছে হঠাৎ করে ক্লাস আছে বা একটা কাজ আছে, আপনি দ্রুত ঘুম থেকে উঠে লাইট দিচ্ছেন, লাইট দেওয়ার সাথে সাথে আপনার চোখ টোক ছোট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, এটা হলো লাইট রিফ্লেক্স। বা বাইকে করে যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন, অপোজিট থেকে লাইট চোখের মধ্যে এসে পড়েছে, চোখের পিউপিলটা ছোট হয়ে গেছে। বা আপনি রুমের মধ্যেই ছিলেন, আপনি অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন, বাইরে অনেক রোদ, বাইরে অনেক আলো, হ্যাঁ, তখন পিউপিলটা একটু ছোট হয়ে গেছে যাতে কম আলো চোখে ঢুকে, এটাকে বলতেছে লাইট রিফ্লেক্স। চোখের মধ্যে আলো পড়লে পিউপিলটা কনস্ট্রিক্ট করে। তাহলে যে চোখে আলো পড়ছে ওইটা হলো ডিরেক্ট লাইট রিফ্লেক্সে কনস্ট্রিক্ট করে, হ্যাঁ। আর অপোজিট সাইডের যে চোখটা, এটা এই পিউপিলটা কনস্ট্রিক্ট করে, এটা হলো কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তাহলে লাইট রিফ্লেক্সটা আপনারা সবাই জানেন। চলেন আমরা একটু রিভিশন দিয়ে আসি। আচ্ছা, তাহলে প্রথমের দিকে দেখেন এই যে আলো পড়লো, ঠিক আছে, এই যে ফাইবার, এটা কি ফাইবার? টেম্পোরাল ফাইবার। কোন আলো পড়ে? নেজাল ফিল্ড থেকে আলো পড়ে। এই যে এখানে আলো পড়লো, হ্যাঁ, আলো পড়লো। তাহলে আলো পড়লে এই যে সাইডেরটা কি হবে? সাইডেরটা তো সাইড ক্রস করবে না, এই পাশে চলে যাবে। তা আগেরটা চলে গেছিল ল্যাটারাল জেনিকুলেট বডি ভিজুয়াল পাথওয়েতে, কিন্তু এবার ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাবে না, এটাতে মিড ব্রেইনে এখন আসবে। মিড ব্রেইনে এসে ওই পাশে দেখেন প্রিটেক্টাল নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আমরা কি পড়তেছি? এটা অপটিক নার্ভ পড়তেছে, হ্যাঁ। তাহলে এটা বলছে হলো, এটাও পরীক্ষায় আসছিল, হুম, যে 2 দিয়ে আসে 3 দিয়ে যায়, মনে থাকবে? এটা লিখে নেন এখানে, যে ভাইয়া বলছিল এই লাইট রিফ্লেক্স 2 দিয়ে আসে, এই যে অপটিক দিয়ে আসতেছে, আর অকুলোমোটর 3 দিয়ে এটা এই অ্যাকশনটা যাচ্ছে, 2 দিয়ে আসে 3 দিয়ে যায়। এটা পরীক্ষায় আসছিল যে লাইট রিফ্লেক্সের সাথে কোন নার্ভগুলো রিলেটেড, বা লাইট রিফ্লেক্সের এফারেন্ট ফাইবার কোনটা দিয়ে আসে? 2 দিয়ে আসে। ইফারেন্ট কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 দিয়ে আসে 3 দিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রিরেক্টাল নিউক্লিয়াসে এখানে আসলো। প্রিরেক্টাল নিউক্লিয়াস কি করে? দুই পাশেরই এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে আপনার এই স্টিমুলেশনটা পাঠায় দেয়। পাঠিয়ে দিলে দুই পাশেই কি হয় দেখেন, সেম সাইডে কি হয়? সেম সাইডে যে অকুলোমোটর নার্ভ, যে সিলিয়ারি গ্যাংলিয়ন, মনে আছে? প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন আমরা কতদিন কয়টা পড়ছিলাম? কয়টা পড়ছিলাম বলে দেখি? 4টা, তাই না? 3, 7, 9। তাহলে এটা থেকে পড়ছিলাম সিলিয়ারি গ্যাংলিয়ন, এটা থেকে পড়ছিলাম টেরিকো প্যালাটাইন, আর হলো সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, আর এটা হলো অটিক গ্যাংলিয়ন। মনে আছে নাকি মনে নেই? এই সেই প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন, 4টা গ্যাংলিয়নের মধ্যে একটা সিলিয়ারি গ্যাংলিয়ন। ওকে, এইখান থেকে বের হয়ে গেলো শর্ট সিলিয়ারি নার্ভ। এটা হলো কনস্ট্রিক্টর পিউপিলি মাসেলকে সাপ্লাই দিয়ে কনস্ট্রিক্ট করে, চোখটা ছোট হয়ে যায়। এটা হলো পিউপিল লাইট রিফ্লেক্সের পাথওয়ে। এটা বুঝছেন? অপোজিট সাইডে কি হয়? অপোজিট সাইডেও সেম, এই জন্য অপোজিট সাইডের চোখটাও একটু কনস্ট্রিক্ট করে। এটা হলো কনসেনসুয়াল, এটা হলো ডিরেক্ট লাইট রিফ্লেক্স। কঠিন লাগতেছে কি? আজিমা আলাউদ্দিন আপু, অনিমেষ সরকার ভাইয়া, লাকি আপু, কঠিন লাগতেছে? বুঝছেন এটা? ক্লিয়ার?
আছেন আপনারা? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, হ্যাঁ এখন আমরা পড়বো হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। ঠিক আছে, এই যে দেখেন এই ছবিটা একটু দেখান। হুম, এটা আপনার স্লেনের নিউরো অ্যানাটমির ছবি। এখানে আবার তিনটা পাথওয়ে আছে। এই যে দেখেন, এই যে ভিজুয়াল, এই যে ল্যাটারাল জেনিকুলার প্রডিউসের ভিজুয়াল পাথওয়ে, তারপরে হলো, ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে আপনার, এখন আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স জিনিসটা আসলে কি? ধরেন যে আপনি দূরে তাকাইছিলেন, দূরে তাকায়, আপনি ধরেন যে নদীর পাড়ে বসে একটা ব্রিজ দেখতেছেন অনেক দূরে, হঠাৎ করে আপনার ফোনে কল আসলো, আপনি ফোনটা কাছে নিয়ে একটু দেখার চেষ্টা করলেন যে আসলে কে ফোন দিছে। এই যে হঠাৎ করে দূর থেকে কাছে নিয়ে আসলেন, তাহলে সবকিছু চেঞ্জ করা লাগলো না? যারা ফটোগ্রাফি করেন তারা তো জানেন যে লেন্স, যদি আপনি ক্যামেরার লেন্সের ছবি তোলেন তাহলে ফোকাস চেঞ্জ করতে হয়, জুম করতে হয়, জুম ইন জুম আউট এগুলো করতে হয়। ঠিক একইভাবে আমাদের চোখও কি করে, অ্যাডজাস্ট করে নেয়, জাস্ট লাইক ক্যামেরা। ঠিক আছে, দূর থেকে কাছে ফোকাস নিয়ে আসে। এইটাকেই বলতেছে হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। কি কি হয়? পিউপিলটা একটু কনস্ট্রিক্ট করে, ঠিক আছে। তারপরে কি হয়, কনভার্জেন্স অফ দ্য আইবল, হ্যাঁ মিডিয়াল রেকটাসের মাধ্যমে কনভার্জেন্স অফ দ্য আইবল হয়। তারপরে হলো আপনার লেন্সের কার্ভেচারটা বাড়ে। তারপর হলো পিপিলটা কনস্ট্রিক্ট করে। এই যে চেঞ্জ গুলা, এগুলোকে বলতেছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। হ্যাঁ এই যে দেখেন এখানে সুন্দর দেওয়া আছে, when the eye are directed from a distant to a near object, হ্যাঁ এটা দাগায় নেন, তখন কি হয়, তখন, হ্যাঁ এই যে দেখেন, এটা স্নেলের নিউরো অ্যানাটমি, হ্যাঁ a distant to a near object, হ্যাঁ contraction of the medial recti brings about the convergence of the ocular axis and the lens thicken to increase the refractory power। মানে কি, লেন্সটা যদি ধরেন যে আপনার এইরকম থাকে, লেন্সটা যদি এরকম থাকে, তখন লেন্সটা হয়ে যায় এইরকম। মানে ও কি হয়, তাহলে কি হবে, রিফ্রাক্টরি পাওয়ারটা তখন বাড়ে, লেন্সটা, লেন্সের কার্ভেচারটা বাড়ে। হ্যাঁ, তাহলে এটা ধরেন যে কার্ভেচার কম ছিল, তখন লেন্সের কার্ভেচারটা বাড়ে, এটাই বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, রিট্রিভ পাওয়ার কন্ট্রোল সিলিয়ারি মাসেল। আচ্ছা, তো পিউপিল কনস্ট্রিক্ট টু রেস্ট্রিক্ট দ্য এই যে লাইট, ঠিক আছে, তো এই জিনিসগুলা হয়। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা হয় কিভাবে আসলে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ এখানে দেখেন সুন্দর করে, এই যে এখানে লেখা আছে, একটু দেখেন বোঝার চেষ্টা করেন। তাহলে নর্মালি একই ভাবে ধরেন যে এই যে প্রথমে আলো পড়লো, ফাইবার আসলো, ল্যাটারাল জেনিকুলেট বডি গেল, হ্যাঁ অক্সিপিটাল আপনার রিজনে যে ভিজুয়াল কর্টেক্সে আছে এই পর্যন্ত গেল। এটা কি, এটা হলো নর্মাল ভিজুয়াল পাথওয়ে। হ্যাঁ, আর এটা কি বলছিলাম যে লাইট এখানে গেল, এখানে গিয়ে এটা হলো আপনার ল্যাটারাল জেনিকুলেট বডিতে না গিয়ে এটা সরাসরি মিড ব্রেনে আসলো, মিড ব্রেন থেকে এখানে গেল, এটা হলো লাইট রিফ্লেক্স। তাহলে ভিজুয়াল পাথওয়ে, লাইট রিফ্লেক্স, এটা আপনারা জানেন। এই ছবিটা একটু আলাদা, এই ছবিটা দেখেন, এই যে এইখান থেকে আসে না, এই পর্যন্ত তো আসলে ভিজুয়াল পাথওয়ে, আপনি জিনিসটা দেখলেন। হুম? দেখার পর এইখান থেকে একটা ফাইবার এরকম করে বের হয়ে যাবে, বের হয়ে চলে যাবে হলো ফ্রন্টাল আই ফিল্ডে। ক্লিয়ার? কোথায় যাবে? ফ্রন্টাল আই ফিল্ডে। তাহলে প্রথমে তাহলে চোখের মধ্যে আলো পড়লো, এই আলোটা নর্মাল ভিজুয়াল পাথওয়ে দিয়ে কোথায় যাবে, ভিজুয়াল কর্টেক্সে যাবে। ঠিক আছে, ভিজুয়াল কর্টেক্সে যাবে, এই কর্টেক্স থেকে আপনার একটা ফাইবার যাবে হলো বা একটা নার্ভের মাধ্যমে এই সিগন্যাল যাবে ফ্রন্টাল আই ফিল্ড, এটা হলো ফ্রন্টাল লোবে একটা ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া 8, এখানে যাবে। আচ্ছা, ওইখান থেকে চলে আসবে এইখানে। হ্যাঁ, তাহলে এই যে আবার ওই আপনার মিড ব্রেন, মিড ব্রেনের মধ্যে কি আছে, মিড ব্রেনের মধ্যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের নাম কি, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে আসবে। ঠিক আছে, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস এবং মেইন মোটর নিউক্লিয়াস। ক্লিয়ার? এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস আর হলো মেইন মোটর নিউক্লিয়াস। ওকে, তাহলে দেখেন এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস যে ওই আবার আগের মতোই প্যারাসিম্পথেটিক ফাইবার যে সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে পিপিলটা কনস্ট্রিক্ট করবে। এটা তো আমরা পাথওয়েতে পড়ছিলাম, কিন্তু এটা কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে, হ্যাঁ পিপিলটা ছোট হয়ে যাবে, এটা একটা একটা কাজ হলো। আর এই যে মেইন যে অকুলোমোটর নিউক্লিয়াস আছে, হ্যাঁ এই মেইন অকুলোমোটর নিউক্লিয়াসটা কি করবে দেখেন, এই যে এই দিক দিয়ে উঠে
এই যে এটা হলো মিডিয়াল রেকটাই, মিডিয়াল রেকটাই দিয়ে আসে চোখ দুইটাকে কি করবে, কাছাকাছি নিয়ে আসবে, না যদি কাছে জিনিসটা দেখতে পারবে না। এই যে চোখ দুটোকে মিডিয়াল রেকটাসটাকে কনস্ট্রিক্ট করবে, তখন কি হবে, কনভার্জেন্স অফ দ্য আইবল হবে। আর এই যে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল হবে, এই দুইটা বিলেই হবে হলো আপনার রিফ্লেক্স। এটা বুঝছেন? এই জন্য এই ছবিটা দেওয়া দেওয়া হয়েছে। তাহলে তিনটা ছবি, সবচেয়ে সহজ হলো ভিজুয়াল পাথওয়ে, যেটা আমরা যে ল্যাটারাল জেনিকুলার বডি হয়ে, এটা তিনটা পাশাপাশি রেখে পড়তে হবে, নাহলে কিন্তু পরীক্ষার লেগে উল্টাপাল্টা করে ফেলবেন। একটা কি ল্যাটারাল জেনিকুলার বডিতে গেল না, এই যে সরাসরি মিড ব্রেন এসে প্রিটেক্টাল এডিনজার ওয়েস্টফাল হয়ে দুই পাশে চলে গেল শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে পিপিল কনস্ট্রিক্ট করলো, এটা হলো লাইট রিফ্লেক্স। আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স এই যে এখানে ফ্লো চার্ট দেওয়া আছে, হ্যাঁ, এই যে অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ফ্লো চার্টটা এখানে দেওয়া আছে। তাহলে এটাও সেম একইভাবে প্রথমে হলো ভিজুয়াল পাথরের মধ্যে ভিজুয়াল কর্টেক্স হবে, এখান থেকে চলে যাবে ফ্রন্টাল আই ফিল্ড, ফ্রন্টাল আই ফিল্ড থেকে দুইটা ফাইবার আসবে, তাহলে একটা আসবে হলো এডিনজার ওয়েস্টফাল, যেটা দিয়ে হলো পিপিল কনস্ট্রিক্ট করবে, আর ওপর মোটর যে মেইন মোটর যে নিউক্লিয়াস আছে এটা দিয়ে হলো এই যে মিডিয়াল রেকটাস কাছে গিয়ে মিডিয়াল রেকটাস যে মাসেল আছে এটাকে কনস্ট্রিক্ট করলে কনভার্জেন্স অফ দ্য আইবল হবে। এটা বুঝছেন? এটা আমার কাছে খুব কঠিন মনে হতো, এই জন্য আমি দেখলাম যে স্নেলের এই ছবিটাই সব থেকে সুন্দর, এই জন্য এই ছবিটা এখানে অ্যাড করা হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া পুরা? আচ্ছা, এরপরে হলো দেখেন এখানে হলো ডার্মাটোমের এখানে একটা ছবি, এটা আগের ইসে ছিল না, এবার আমি অ্যাড করছি। ডার্মাটোম গুলা একটু দেখার চেষ্টা করবেন, হ্যাঁ, যে হাতের ডার্মাটোম গুলা, হ্যাঁ, দেখেন আমরা হাতের একটু দেখি। এই যে দেখেন হাতের, হাতটা যদি অ্যানাটমিক্যাল পজিশনে যান, তাহলে এটা হলো আপনার C6, এই যে এই দুটো আঙ্গুল হলো C7, এবং লিটল ফিঙ্গার থেকে এই পর্যন্ত হলো C8। এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হলো পায়ের গুলো দেখেন, পকেট যেখানে আপনি রাখেন, পকেটে হাত ঢুকায় যে মানুষ, ওইটা দেখেন এই যে L2, L3, দেখেন কিভাবে নেমে গেছে, হ্যাঁ। 3-4 দিয়ে কি হয়, ওই যে নিজার রিফ্লেক্স, হ্যাঁ, 3-4 এই যে হাঁটুর মধ্যে যে পাড়ি দেন, তাহলে 3-4। ওকে, পায়েরটা খুব ইম্পর্টেন্ট, ল্যাটারালি হলো S1, মাঝখানে হলো 5, ভিতর দিকে হলো S2। আচ্ছা, এই যে দেখেন মিডিয়াল অ্যাসপেক্ট হলো 4। ব্যথাটা কি মিডিয়ালে যায় কিনা, হ্যাঁ, আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে বাবা কোমরের এই ব্যথাটা কি আপনার বুড়ো আঙ্গুলের দিকে যায়, বুড়ো আঙ্গুল পর্যন্ত যায়, যদি বলে বুড়ো আঙ্গুল তাহলে বলি L4 এফেক্টেড হয়েছে, হ্যাঁ, L4-5 এ পিএলআইডি মনে করি, হ্যাঁ। আর যদি বলে যে না আমার কানি আঙ্গুলের বরাবর ব্যথা দেয়, তাহলে L5-S1 এ আমরা ভাবি এইভাবে। তাহলে আমরা এইটা দেখে একটু ডার্মাটোমটা দেখবেন। আচ্ছা, সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাসে কোন কোন জিনিসগুলো থাকে এগুলো কিন্তু গতদিন পড়ানো হয়েছে। এই মোটামুটি হলো নার্ভাস সিস্টেমের একদম এবিসিডি, এটা ফাউন্ডেশন। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অ্যানাটমিটা গুছায় দেওয়ার, পড়ায় দেওয়ার। পিডিএফটা অনেকেই অর্ডার করছেন, এখনো পান নাই, আমাকে কয়েকজন মেসেজ দিছে যে প্রিন্ট এন্ড পেপারসে। পরে আমি যেটা জানতে পারলাম যে প্রেসে অর্ডার দেওয়া হয়েছে, এখনো তৈরি হয়নি, তবে নেক্সট সেশন থেকে আমরা আগে থেকেই প্রায় 1-150 কপি বই প্রিন্ট করে রাখবো, যাতে সবাই ক্লাসের আগেই আপনারা বইগুলো হাতে পান। ঠিক আছে? এবং আমার মনে করি যে আপনারা অ্যানাটমি যেভাবে পড়লেন এইভাবে গুছানো, এটা পরীক্ষার আগের দিন বুঝতে পারবেন আপনাদের খুব কম সময়ে, অন্ততপক্ষে অন্য সাবজেক্ট থেকে এটা, এই সাবজেক্টটা খুব দ্রুত রিভিশন দেওয়া হবে। আচ্ছা, আর হলো অ্যানাটমি সাপোর্ট গ্রুপে আপনাদের এক্সামের কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলো পড়বেন, কোশ্চেনগুলো অ্যান্সার দিলে দেখবেন অনেক কিছু ভাইয়া পড়ায় নেই, তখন আমাকে গালি দিবেন যে ভাইয়া এটা কেন পড়াইলো না। ওইভাবে যদি পড়াইতে যাই তাহলে একটা কার্ড পড়াইতে 2-3 দিন, 3 দিন করে লাগবে, এত জানার দরকার নেই, জাস্ট যে কোশ্চেন গুলো আছে ওগুলা আপনি একটু ওই ইনফরমেশন গুলো বইয়ের পাশে লিখে রাখবেন, বা প্রিন্টেড পিডিএফ আপনি যেটা করছেন ওটা পাশে লিখে রাখবেন। এর সাথে সাথে যখন আপনি রেসিডেন্সি কোশ্চেন এবং এফসিপিএস কোশ্চেন সলভ করবেন, রিভ্যাম্প ব্যাচে এই নভেম্বর 30 তারিখ থেকে সার্জারি রিভ্যাম্প ব্যাচ শুরু হবে, ওইখানে আমরা সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেন গুলো দিয়ে দিব। যে যে ব্যাচে আছেন ওই ওই ব্যাচে দেখা যায় প্রিভিয়াস এর প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে, তখন ওইখানে ওগুলো দেখে দেখে আপনি কোশ্চেন সলভ করবেন, এবং যেটা নতুন লাগবে ওটা পাশে লিখে রাখবেন, বা তথ্যগুলো লিখে রাখবেন, যেটা জানুয়ারিতে আসছে, এটা জুলাইয়ে আসছে, এটা এমএস এ আসছে,
তখন কি হবে, যখন আপনি পড়া রিভিশন দিবেন, ওই টপিকগুলো যখন আপনি পড়তে আসবেন তখন আপনার আলাদাভাবে একটা ইমফাসাইজ চলে আসবে যে না, আমাকে এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আপনাদের সাথে আপনারা চান্স পান, আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো। আর পৃথিবীটা যেহেতু গোল, আমরা মেডিকেল প্রফেশনের মানুষজন খুবই কম, কোনো না কোনো দিন দেখা হবে। দেখা হলে এসে আহ, পরিচিত হয়ে দেখা করেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। পাস হোক ফেল হোক আমাদেরকে জানায়েন। হ্যাঁ, আমরা আপনার এই কঠিন জার্নির সাথে আমাদেরকে রাখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আপনাদের আর কোনো কোয়ারি আছে? কোয়ারি না থাকলে আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দেই।